ছিল সেই অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশালী কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে চিরতরে গোলামের তাতে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস আমি আর পর্যালোচনা করব না। আমি শুধু এতটুকুই সতর্ক করতে চাই, যেভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধের বিজয়কে ছিনতাই করা হয়েছিল, ঠিক একইভাবে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, আজ সেই স্বাধীনতাকেও আবার সেই পরাজিত শক্তির দোসরেরা, আওয়ামী দুঃশাসনের পদলেহীরা, ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকারের কুলাঙ্গার সেবাদাসেরা আবার 2024-এর সেই মহান বিজয়কে, সেই অর্জনকে আবার ছিনতাই করার পায়তারা চালাচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছিল, তার রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি। প্রথম হলো সে প্রতিশোধের রাজনীতি করেছিল। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের রাষ্ট্রের কাছ থেকে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার জন্য যা যা করতে হয় সবই শেখ হাসিনা করেছে। আর আপনারা শুনলে আশ্চর্য হবেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই প্রতিশোধ গ্রহণ করেনি, সে প্রতিশোধ গ্রহণ করেছে স্বয়ং তার দল আওয়ামী লীগের কাছ থেকে। শুনলে অনেকে আশ্চর্যান্বিত হবেন যে এটা কেমন কথা। লক্ষ্য করে বুঝুন, 1975 সালে 15ই আগস্টের অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ঘোষণা করেছিল, যারা তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এরপর শেখ শুরু হলো তার রাজনীতি। 1975-এর 15ই আগস্ট থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 প্রতিশোধ গ্রহণ করার অভিপ্রায়ের রাজনীতি। তিনি কাদের কাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন? কারণ তার বাবাকে খুন করেছিল যারা, তারা ছিল আওয়ামী লীগা। তার বাবাকে খুন করার পর রাষ্ট্র গঠন করেছিল, সরকার গঠন করেছিল যারা, তারাও ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। এরপর শেখ হাসিনা তিনি বলেছিলেন, এই প্রথমপতিও বলেছিলেন, 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 35 নম্বর যখন তার বাবাকে হত্যা করে ফেলে রাখা হলো, এত বড় সংগঠন, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি, তার অর্থ হল শেখ হাসিনার অনেক অন্তরের মধ্যে এই আওয়ামী লীগের প্রতিও বিদ্বেষ ছিল এবং তিনি তার ধীরে ধীরে দেশের থেকে, দেশের জনগণের কাছ থেকে এবং এমনকি আওয়ামী লীগের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। তার যে বাবাকে হত্যা করা সহ তার পরিবারের হত্যাকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকেও দায়ী করতেন। আওয়ামী লীগ সেদিন 15ই আগস্ট কেন এগিয়ে আসলো না? তারাও শেখ হাসিনার দৃষ্টিতে আসামের কাজ করার বিদ্যমান ছিল। আর তিনি এভাবেই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে এমন ভাবে মাটির নিচে বসিয়ে দিয়ে গেছেন, আর কোনদিন যেন বাংলাদেশে কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তিনি ব্যবস্থা করেছেন সুপরিকল্পিত ভাবে। আওয়ামী লীগের মধ্যে যদি কোন চিন্তাশীল মানুষ থেকে থাকেন, যদি বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনারা আমাদের কথাগুলো চিন্তা করবেন। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে, গণবিক্ষোভের মুখে এর আগেও অনেক সরকার রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। জেনারেল হোসেন মোহাম্মদের সাহেব গণ অভ্যুত্থানের মুখে তিনি রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি কারাগারে বন্দী হয়েছেন, বছরের পর বছর কারাগারে তিনি অন্তরীণ থেকেছেন, কিন্তু দেশের জনগণকে ছেড়ে, দলের নেতা কর্মীদেরকে ছেড়ে তিনি পালিয়ে যাননি। বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি। বরং 80 সময়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় কারান্তরীণ থেকেছেন, দলের নেতা কর্মীদেরকে এভাবে অরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যাননি। শেখ হাসিনা কি করলেন? তিনি এই 5ই আগস্টের আগ মুহূর্তেও শেখ হাসিনা তিনি 5ই আগস্টের আগ দিয়েও
5ই আগস্টের কয়েকদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, বলেছিলেন। এদেশের মানুষ শুনেছে, সারা পৃথিবীকে তিনি শুনিয়েছেন শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে দুপুর বেলায় শেখ হাসিনা বাংলাদেশের গদি ছেড়ে, বাংলাদেশের মানচিত্র ছেড়ে, এদেশের মাটি এবং বাতাস ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন না যান নাই? এখন কোথায় থাকলো তোমাদের কথা? আওয়ামী লীগের যারা শেখ হাসিনার সুরে সুর মিলিয়ে বলেছিল শেখ হাসিনা পালায় না, এখন তোমরা কি বলবা শেখ হাসিনা পালায় কি পালায় না? কেন করবো শেখ হাসিনা এই কাজ? শেখ হাসিনার ইন্টেলিজেন্স বাহিনী ছিল, রাষ্ট্রীয় সকল গোয়েন্দা বাহিনীর বাইরে তার নিজস্ব আলাদা গোয়েন্দা বাহিনী ছিল।